বলছে আমাকে বাঁচতে দিবি না নাকি, তাই বলছে। আমার বাড়িকে আয় একবার, একটা কাগজ দেবো, সেটা মিউনিসিপ্যালিটি অফিসে জমা দেবি। না কিছু হয় না। সকালে ভীমদা ফোন করেছিল যে আমার বাড়িতে আয়। কেন যেতে বলছে কেন? বলছে একটা কাগজ দেবো, মিউনিসিপ্যালিটি জমা দিবি। মানে ঘর আবার শুরু হবে মনে হচ্ছে নাকি? কী হবে না কি জানবো তো মানে এতদিন আপনাকে যোগাযোগ করেনি? না, আজ সকালে ফোন করেছে। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এস মিডিয়া। আশা করি সবাই দর্শক, এস মিডিয়ার যারা প্রিয় দর্শক তারা সবাই ভালো আছেন এবং আমাদের এই ছোট্ট ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অনেকগুলো ভালো কাজ হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে, অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে এই বিশেষ কর্মসূচির আজ শুভারম্ভ হলো। একই সঙ্গে জেলায় বিভিন্ন জায়গায়, বীরভূমের বিভিন্ন ব্লকেও আমরা দেখলাম যে মহিলারা উপস্থিত হয়ে তারা একদিকে যেমন শংসাপত্র গ্রহণ করছেন এবং এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই তাদের বেনিফিট ঢুকতে শুরু করেছে, সেটা আমরা দেখলাম এবং অনেকেই আনন্দের সঙ্গে সেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই সুবিধা তাদের যথেষ্ট কাজে লাগবে। এটা গেল একটা দিক। তার জন্য ধন্যবাদ যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে যে মহিলাদের উদ্দেশ্যে তারা ঘোষণা করেছিলেন তাদের যে ইলেকশনের নির্বাচনী ইশতেহারে, যে একদিকে যেমন মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা, অন্যান্য প্রকল্পের সুবিধা মানুষ পাবে, সেই মতো করেই সরকার হওয়ার সঙ্গে সঙ্গে সেই সুবিধাগুলো ইতিমধ্যে ঢুকছে, সেটা আমরা তো দেখছি। কিন্তু আমাদের আরেকটা সম্পূর্ণ অন্য বিষয় একটু আপনাদের পাশাপাশি জানাই যে আমরা বেশ কিছুদিন ধরেই সিউড়ি পৌরসভার বিভিন্ন জায়গায় যে বাড়ি কেলেঙ্কারি বা বাড়ি দুর্নীতির কথা জানাচ্ছি, বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে আলোচনা করছি, যেমন তথ্য আমাদের কাছে আসছে। তো আজ আমরা যে আলোচনায় থাকতে চাই সেটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডে। অনেক তথ্য এসে পৌঁছায়নি, কিন্তু দুজন আমাদের যা জানাচ্ছেন। 18 নম্বর ওয়ার্ডের 3 জন মানুষের কথা আমরা জানতে পারছি: রঞ্জিত দত্ত, পার্থ চৌধুরী এবং মালা রায়। মালা রায়, তার তথ্য যেটা পাচ্ছি, 15/10/2020 তিনি আবেদন করেছিলেন তার আবাস যোজনার জন্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা। তিনি ঘরও পেয়েছিলেন, কিন্তু স্থানীয় যিনি কাউন্সিলর ছিলেন পিঙ্কি দাস এবং তার হাজব্যান্ড নাকি তাকে এই সুবিধা দেয়নি, তার পরিবর্তে অন্য কাউকে শিফট করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করছেন। মালা রায় কলকাতায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং তার জামাই এসে স্টুডিওতে তিনি আমাদের এই বিষয়টা তুলে ধরেছেন এবং তাকে বারবার জানিয়ে, অর্থাৎ কাউন্সিলরকে যেমন একদিকে তিনি বারবার জানিয়েছিলেন, তাকে জানানো সত্ত্বেও কোনো ইয়ে হয়নি এবং কার্যত হুমকি দিয়েছিলেন, প্রচ্ছন্ন হুমকি, সেগুলো তিনি আমাদের স্টুডিওতে এসে বলেছেন। এবং এই মুহূর্তে মালা রায়ের যে জামাই, অর্থাৎ তিনি কি বলছেন সেটা একটু শোনানোর জন্য আপনাদের বলবো। আপনারা শুনুন তিনি কি অভিযোগ করছেন এবং কি বলেছিলেন। বিশেষ করে স্থানীয় যে কাউন্সিলর, অর্থাৎ পিঙ্কি দাসের যিনি হাজব্যান্ড পবিত্র দাস, তার যে হুমকি বা তার যে বক্তব্য কি জানিয়েছিলেন সে বিষয়ে আসুন মালা রায়ের যে জামাই রয়েছেন তিনি কি বলছেন একটু শুনুন। বাড়ি পাইনি, আমার শাশুড়ি মা, তাই জন্য যে বাড়ি অ্যাপ্লাই করেছিলাম, বাড়িটা পাওয়া যায়নি। পবিত্র দাসকে বলেছিলাম বাড়ির জন্য, আমার যে বাড়িটা এসেছে সে বাড়িটা কোথায়। পবিত্র দাস বলল বাড়ি তো আসেনি, প্রথমে বললো, অস্বীকার করলো। প্রথমে বললো বাড়িতে আসেনি, ওরকম মিউনিসিপ্যালিটিতে বাড়ি পড়ে আছে, জানি না তো ব্যাপারটা, এটুকু বললো। তারপর আমি আধার কার্ড দিয়ে বাড়ির যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওইটা বার করলাম, ওকে দেখালাম। দেখানোর পর ওকে বললাম যে এরকম মিউনিসিপ্যালিটিতে প্রচুর বাড়ি পড়ে আছে, হ্যাঁ আমি জানি না ঠিকঠাক, তো শাশুড়ি ছিল না, এই ছিল না, অনেক রকম ব্যাপার বললো। ঠিক আছে। সাথে সাথে আমি ডিএম সাহেবকে চিঠি করলাম। চিঠি করার পর তাতে দেখা গেল কোনো রেসপন্স পেলাম না ডিএম সাহেবের দিক থেকে। হ্যাঁ, কিন্তু পৌরসভা কোনো কিছুই দেখেনি। এই বিষয়টা উতুদাইয়া জানে, পৌরপিতা, হ্যাঁ পৌরপিতা চেয়ারম্যান উতুদাইয়া জানে ব্যাপারটা, কেউ কিছু গুরুত্ব দেয়নি ব্যাপারটা। তারপরে আমি নবান্নতে চিঠি কমপ্লেন করলাম, সেই ফোন নাম্বার দিয়ে কমপ্লেন করার পরে আপনার মিউনিসিপ্যালিটি থেকে আমাকে কিছুদিন পর, এক সপ্তাহের মধ্যে ফোন করলো, যে আপনার বাড়ি তো দেখাচ্ছে হয়ে গেছে। এটাই দেখালো হয়ে গেছে, কিন্তু আমার বাড়ি এখনও হয়নি, নেই বাড়ি। তাহলে চুরি হয়ে গেল হিসেব মতন, বাড়ি চুরি হয়ে গেছে। এটা কিন্তু পবিত্র দাস পুরোপুরি সবই জানে। আবার কদিন আগে আমি ওকে বললাম,
পবিত্র দা তাহলে বাড়িটার ব্যবস্থা করুন, আমি যে বাড়িটা পাইনি। ও বললো আমি তো ব্যবস্থা কিছু এখন পাচ্ছি না, তুই যা পারিস করে নিস, পারলে কেসও করে দিস, এটুকুই বললো। পবিত্র দাসটা কে? পিঙ্কি দাসের স্বামী পবিত্র, হ্যাঁ যে কাউন্সিলর আছে সে তার স্বামী পবিত্র দাস। পিঙ্কি দাস দেখে না, ওর যা দেখে পবিত্র দাসই দেখে পুরো। হ্যাঁ উনিই দেখছে পবিত্র দাস, আদার্স পিঙ্কি দাস আসে না, ওই জাস্ট সই করে, এটুকুই। আমি এখন যে বাড়িটা পাইনি বাড়িটা চাইছি, এটাই আমার আবেদন। কাগজ বলছে আপনি চলুন বাড়িটা দেখে নেবেন, যদি আমার বাড়ি হয়ে থাকে, কী পজিশনে আছে আমার শাশুড়ি মা থাকে দেখবেন আপনারা, চলুন। আমি যখন কমপ্লেন করেছিলাম ডিএম সাহেবকে, বলেছিল আমি তোর কমপ্লেনটা তুলবে না, তো আমি দেখে নেবো। আমিও বলেছিলাম যে আপাতত তুমি করে নিও, এটুকু আমি বলেছি। আগে বলি নাই, তাদের ক্ষমতাতে ছিল, বলি নাই, তাদের সঙ্গে তো আমি লড়ে পারবো না, তাই তো আমি 24 থেকে লড়ছি, ডিএম সাহেবকে আইনের দিক থেকে যাচ্ছি। আমি তো সরাসরি তো আমার ক্ষমতা নেই, কারণ ওদের উপরে আমি কিছু বলবো, এইটুকুই, যেটুকু পেরেছি সেটুকুই বললাম। আজকে সাহস করছি, সাহসের জায়গাটা এসেছে বলেই সাহসটা করতে পারি। তিনি যেটা বলছেন যে 2020 সালে তার আবেদন করেন এবং তার বাড়িও এসেছিল, তারপরে তিনি বিভিন্ন জায়গায় বাড়ি না পাওয়ার কারণে তিনি এক্সিকিউটিভ অফিসার সিউড়ি মিউনিসিপ্যালিটিকে চিঠি করেন এবং বেনিফিটের কী হলো তিনি জানতে চান। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অফিস ইনচার্জ তাকেও তিনি এই বিষয়ে চিঠি করেন, এমনকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি করেছিলেন এবং প্রত্যেক মুহূর্তেই তার বাড়ির কী হলো এই বিষয়টা জানতে চান। বাড়ি তার যে পেয়েছে তার প্রয়োজনীয় নথি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই বাড়ি এখনও পর্যন্ত তিনি পাননি। এবং যখন মালারাই বারবার এই পবিত্র দাসের কাছে এই বিষয়টাকে তুলে ধরেন, তিনি বলেন এবং হুমকি পেতে হয়েছে বলে তিনি জানান। এমনকি এটাও জানতে পারা গেছে যে তার যে বাড়ি সেটা তার প্রতিবেশীকে শিফট করে দেওয়া হয়েছে, এরকমভাবে তিনি জানতে পেরেছেন। অন্যদিকে রঞ্জিত দত্ত এবং পার্থ চৌধুরী তারাও বাড়ি পাননি 19 নম্বর ওয়ার্ডে। রঞ্জিত দত্ত এতটাই হতাশ যে বাড়ি না পেয়ে তিনি আর কিছু এই বিষয়ের প্রতিক্রিয়া দিতেই রাজি নন, তিনি খুব ব্যথিত এবং তিনি বলছেন আর কিছু হওয়ার নেই, ফলে আর কি প্রতিক্রিয়া দিয়ে করব সে বিষয়টাও আপনাদেরকে শোনাচ্ছি। গোবিন্দদা, কদিন আগে আপনি একটা অভিযোগ করেছিলেন আপনি ঘর পাননি, এই 4 দিন হবে। 4 দিন হলো, তারপরে কি হলো? কিছু এগোলো, গতি কিছু হচ্ছে? না কিছু হয় না, সকালে ভীমদা ফোন করেছিল যে আমার বাড়িতে আয়। কেন যেতে বলছে কেন? বলছে একটা কাগজ দেবো, মিউনিসিপালিটি জমা দিবি। মানে ঘর আবার শুরু হবে মনে হচ্ছে নাকি? কী হবে না কি জানবো। তো মানে এতদিন আপনাকে যোগাযোগ করেনি? না আজ সকালে ফোন করেছে। কি বলছে, আমাকে বাঁচতে দিবি না? হ্যাঁ কি বলছে? বলছে আমাকে বাঁচতে দিবি না নাকি, তাই বলছে আমার বাড়িকে আয় একবার, আমি একটা কাগজ দেবো, সেটা মিউনিসিপালিটি অফিসে জমা দিবি। এবার ঘরের শুরু হলো প্রসেস, তাই তো মনে হচ্ছে এবার ঘর মিলবে। এই যে 3 বছর ধরে আপনার ঘর পেলেন না, আপনি একটা বললেন, তারপরে এবারে তোমার ঘরের সঙ্গে যোগাযোগ করছে, এটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তো যাই হোক, এইটা গেল একদিকে যেমন বিষয়, অন্যদিকে 19 নম্বর ওয়ার্ড সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল ভীমদা, তার ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বিপত্তারণ দত্ত তার বাড়ি আসে এবং সে বাড়িটা করেছে, কিন্তু বাড়িটা যে ফরম্যাটে হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত শিডিউল অনুযায়ী সেই বাড়ি হয়নি। এমনকি টাকা বা রাগারাগির কারণে দরজা তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাওয়া হয়, ইনকমপ্লিট অবস্থায় তার বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় যেটা আপনাদের সামনে আরেকটি দাঁড়াবো, পেশাই হচ্ছে দুগ্ধ ব্যবসায়ী, অর্থাৎ গরুর দুধ বিক্রি করে সংসার চলে, ভারীরও কাজ করেন গোবিন্দ দাস। তিনিও প্রায় আজ থেকে 4-5 বছর আগে আবেদন করেছিলেন, তারও বাড়ি এসছেন এবং সেই বাড়ি এখনও পর্যন্ত তিনি পাননি। এই বিষয়ে তিনি একদিন ফেসবুকে যখন একটা পোস্ট করেন, তারপরে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল বা ভীমের সম্বিত ফিরে পান এবং তিনি সকাল সকাল তাকে ফোন করেন এবং বলেন তোরা কি আমাকে বাঁচতে দিবি না, সে বিষয়টা একটু শুনুন। প্রথমত হচ্ছে তিনি যখন জানিয়েছিলেন বাড়ি পাননি সেই বিষয়টা আমাদেরকে শোনাবো এবং ফেসবুকে তিনি পোস্ট করার পরে ভীমবাবু অর্থাৎ প্রসেনজিৎ মণ্ডল কী বলছেন সেটাও জানাবো, দুটোই সব পরপর বাইট শুনুন। আপনার তো বাড়ি এসেছিল, বাড়ি পেয়েছেন? না পাই নাই। কেন পাননি, কেন কি হলো? ওই 25 টাকা চেয়েছিলাম, দিতে পারি নাই। তারপরে কি হলো? তারপরে জিও টিকিং করলো, বললো হ্যাঁ পয়সা ঢুকবে, ঢুকে না। জিও ট্যাগিংও হয়ে গেছিল? হ্যাঁ। তো আপনি তারপরে কাউকে জিজ্ঞেস করেননি? আমি হ্যাঁ ঢুকবে ঢুকবে হবে হবে করছিল। কত বছর আগে বাড়ি এসেছিল? বছর দিয়ে হলো। তো আপনি এখন কি চাইছেন? আমি বাড়ি চাইছি। গোবিন্দদা, কদিন আগে আপনি একটা অভিযোগ করেছিলেন আপনি ঘর পাননি, এই 4 দিন হবে। 4 দিন হলো, তারপরে কি হলো? কিছু এগোলো, গতি কিছু হচ্ছে? না কিছু হয় না, সকালে ভীমদা ফোন করেছিল যে আমার বাড়িতে আয়। কেন যেতে বলছে কেন? বলছে একটা কাগজ দেবো, মিউনিসিপালিটি জমা দিবি।
মানে ঘর আবার শুরু হবে মনে হচ্ছে নাকি? কী হবে না কি জানবো। তো মানে এতদিন আপনাকে যোগাযোগ করেনি? না, আজ সকালে ফোন করেছে, বলছে আমাকে বাঁচতে দিবি না নাকি, তাই বলছে আমার বাড়িকে আয় একবার, না একটা কাগজ দেবো, সেটা মিউনিসিপ্যালিটি অফিসে জমা দেবি। তাহলে কি দাঁড়ালো? প্রথমত হচ্ছে যে আমরা যেটা জানিয়েছিলাম যে আমরা ওয়ার্ড ধরে ধরে যা অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আমরা সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সেই পরম্পরায় আমরা 18 নম্বরের ওয়ার্ডের 3 জনের কথা বললাম, অন্যদিকে 19 নম্বরের ওয়ার্ডের 2 জনের কথা জানালাম যারা বাড়ির আবেদন করেছিল, বাড়ি এসেছিল কিন্তু বাড়ি তাদের শেষ পর্যন্ত জোটেনি। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, আজ অবধি শিকার, তাদের বাড়ি কি হলো তারা জানে না। আজ অবস্থার পরিবর্তন এবং রাজ্যে পালা বদলের পর তারা চাইছেন তাদের নিজেদের বাড়ি ফিরে পেতে, এবং সম্বিত ফিরছে কাউন্সিলরদের, তারাই উল্টে ফোন করে বলছে তোরা কি আমাদের বাঁচতে দিবি না। সত্যি এই বিষয়টা খুবই আনন্দের যে তাদের এই চাপ আজকে তারা নিজেরাই বুঝতে পারছেন যে ভুল হয়েছিল, এটা জরুরি। অন্যদিকে আর একটা বিষয় জানাই যে বিভিন্ন জায়গায় যে বাড়ি করার জন্য টাকা নেওয়া হয়েছিল বা বিষয়, সেই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় টাকা ফেরতেরও খবর আমাদের কাছে আসছে। যেমন 1 নম্বর ওয়ার্ডে জানা যাচ্ছে যে বাড়ি করার জন্য সাবিত্রী দাসের কাছ থেকে 44,000 টাকা নিয়েছিল, সেই টাকা নাকি আজকে তিনি ফেরত পেয়েছেন, এই খবর আমাদের কাছে এলো। ফলে একদিকে সম্বিত ফিরে বেড়ার ঘটনা, অন্যদিকে এখনও হতাশা রয়েছেন যারা বাড়ি পাননি, বাড়িগুলো এখন কি হয়েছে জানেন না, তারা আবার বাড়ি পেতে চাইছেন। অবস্থার পরিবর্তনের সঙ্গে তারাও চাইছেন তারা বাড়ি পেতে এবং সেই বাড়িতে থাকতে। ফলে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আরও বিষয় থাকবে, আরও ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যারা যারা বাড়ি নিয়েছেন, কোন কোন বেনিফিশিয়ারি বাড়ি পাননি, আবার যাদের বাড়ি পাওয়ার কথা না, যারা বাড়ি নিয়েছেন, যাদের 2 তলা 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি পেয়েছেন। বিভিন্ন জায়গায় সরকারি চাকুরিজীবী যারা তাদের অ্যাকাউন্টে এসবে, অ্যাকাউন্টে বাড়ি ঢুকেছে, সেই সমস্ত বিষয়েও বাড়ি টাকা ঢুকেছে, সেগুলো আমরা আগামী দিনে জানাবো, সে বিষয়টা আপনাদের জানিয়ে রাখলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু কারো পেছনে লাগা নয়, কারণ একটা মানুষ যা সত্যি করে বাড়িটা দরকার ছিল, আমি কি করে বুঝবো যে ওই মানুষটার বাড়ি দরকার নেই? উনি থাকেন না এটা আমার তো বিষয় না, আমার বাড়ি এসেছিল, আমাকে পেতে হবে। আমার বাড়িটাকে শিফট করার অধিকার কাকে দিন, কে দিয়েছে? পৌরসভাকে। চেয়ারম্যান কি করে বুঝলেন যে এই বাড়িটা সঞ্জয়ের দরকার নেই, এটা রবির দরকার? এই বিষয়গুলোই তো দরকার। কোথাও বাড়ি শিফটিংয়ের কোনো ফরম্যাট নেই, কীভাবে শিফট করা যায়? আমার জিনিস, আমার সম্পত্তি আর একজনকে দিয়ে দেওয়া যাবে? যেটা সরকার আমাকে সিলেক্ট করেছে বাড়ি দেওয়ার জন্য, সেই বাড়ি আমাকে না দিয়ে আরেকজনকে শিফট করে দেওয়া হচ্ছে। সত্যিই বিরল ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, এবং বিশেষ করে সিউড়ি পৌরসভার এরকম অনেকগুলো ঘটনা আসছে। এরপরে আমাদের কাছে আরও 4 নম্বর 8 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অভিযোগ আসছে, তারা আগামী দিনে আমরা নিশ্চয়ই সেই সমস্ত তথ্য সহকারে তুলে ধরবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন S2S মিডিয়া। নমস্কার।